কারণ এখানে যদি সবাই মিলে ভোট দিয়ে বলে আমরা আজকে থেকে ভাত খাবো না, ভুট্টা আমাদের জাতীয় খাদ্য হবে, তাহলে সেটা পাশ হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন 2008-এ যখন আমরা শুনছিলাম, 2009 আসলে, যে একটা সরকার এসেছে, তারা তখন প্ল্যান দিলেন কোন সাল নিয়ে? 2021 সাল পর্যন্ত প্ল্যান। আমাদের তখন শঙ্কিত হওয়া প্রয়োজন ছিল, আমরা হই নাই। হ্যাঁ, যার সামনে 5 বছরের ম্যান্ডেট আছে যার কাছে, সে কিভাবে পকেট থেকে 21 বছরের ফুল বের করতে বলে? তাহলে এটা আমার কাছে ফার্স্ট টুল, যেটা দিয়ে আমি একটা ইশতেহারকে জাজ করব। এখন এই ইশতেহারকে যদি আমি দেখি যে 2 বছর হয়ে গেছে একটা সরকার তারা পালন করছে না, কি করব? আপনাদের কোনো উপায় জানা আছে? এটা নিয়ে আমরা শেষে আরেকটু কথা বলবো। গণতন্ত্রের যিনি জনক, তিনি নিজেই কিন্তু গণতন্ত্রকে একটা জিনিস বলেছিলেন, একটা নেগেটিভ কথা বলেছিলেন, অযোগ্যের শাসন। কেন? কারণ এখানে যদি সবাই মিলে ভোট দিয়ে বলে আমরা আজকে থেকে ভাত খাবো না, ভুট্টা আমাদের জাতীয় খাদ্য হবে, তাহলে সেটা পাশ হয়ে যাবে, তাই না? তাহলে এই যে গণতন্ত্রের খারাপ দিকটা, সেটাকে ওয়াশ আউট করার জন্য, সেটাকে আমরা যেন এড়িয়ে চলতে পারি এবং গণতন্ত্রের যে ভালো দিকটা সেটাকে কাজে লাগাতে পারি, এটার জন্য আমাদের সচেতন থাকা উচিত। এবং এই যে অযোগ্যের শাসন, এটার জন্যই দেখবেন আমাদের দেশে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার এটাতে খুশি হওয়ার কথা, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে আমরা অনেক কাজ পাই, কিন্তু আমরা কাজগুলো করি না। আপনারা পুকুর চুরি শব্দটা শুনেছেন না? এটা মানে জানেন? মানে কি পুকুরের সমান টাকা চুরি? তা কিন্তু না। পুকুর চুরি মানে হচ্ছে, প্রথমে আমি একটা টেন্ডার দিব যে আমার একটা পুকুর লাগবে, তারপরে সেটার জন্য যদি আমাকে 2 লাখ টাকা দেয়, তারপরে এই 2 লাখ টাকা দিয়ে পুকুরটা করি নাই, কিন্তু এই 2 লাখ টাকা আমি খেয়ে ফেলেছি। এরপর কিছুদিন পরে আমি আবার টেন্ডার দিব যে এই পুকুরটা হাজা মজা হয়ে গেছে, এটাকে মাটি চাপা দিতে হবে, এটার জন্য আরও 1.5 লাখ টাকা দিবে, তারপর ওইটাও খেয়ে ফেলবো। তো ভালোই তো, তাই না? জমি তো ঠিক আছে, পুকুর ছিল পুকুর নাই, কিন্তু আমি তো খেয়ে ফেলছি 3.5 লাখ টাকা। এইটা হচ্ছে পুকুর চুরি। এবং এইটা সম্ভব কেন হয়? কারণ অযোগ্য যখন শাসক নির্বাচন করে, তখন সে বলে কত বড় ব্রিজ বানাইলো, আমাদেরকে এটা বলা হয় না? আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী, আমার বলতে লজ্জা করে এই শব্দটা তার জন্য, যে তিনি মানুষ মেরে মেট্রো রেলের জন্য কাঁদছেন। এবং তো শুধু তিনি না, তার আশেপাশে অনেকগুলো মানুষ ছিল, এই মানুষগুলোকে আমরা এখনো বাংলাদেশে দেখি, রাইট? তারা এখনো আবার ক্ষমতার চারপাশে মৌমাছির মতো ভন 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 করে ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর মানুষ কেমন আছে, এইটাকে আমি 4টা প্যারামিটার দিয়ে মেজার করি। আপনারা দেখবেন, প্রথম কথা হচ্ছে সরকারি বেসরকারি যে কোনো রিসোর্সে, ন্যাশনাল রিসোর্সে সবার অ্যাক্সেস আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে মানুষের চয়েস আছে কিনা, নাকি তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তৃতীয়ত হচ্ছে মানুষের পার্টিসিপেশন আছে কিনা। চতুর্থত হচ্ছে সে প্রোটেক্টেড কিনা। আমি আপনাদেরকে একটা হাদিসের কথা মনে করিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সাহাবীরা প্রচণ্ড অত্যাচার এবং খারাপ সময় পার করছিলেন, তারা জিজ্ঞেস করলেন, কি আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না? তিনি তখন কি জবাব দিয়েছিলেন বলেন তো? তিনি বলেছিলেন, তোমরা অনেক অধৈর্য হয়ে গেছো। কথাটা এরকম, আমি হুবহু কোট করছি না। বলছেন, এমন একটা সময় আসবে যখন একজন মহিলা সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে এবং সে বন্য পশু ছাড়া আর কাউকে ভয় পাবে না। তাহলে দেখেন, একটা মহিলার প্রোটেকশন হচ্ছে একটা সমাজের ভালো থাকার একটা পরিমাপক, প্যারামিটার। আজকে যখন আমাদের সমাজে আমরা আনপ্রোটেক্টেড ফিল করি, আমাদের গার্ডিয়ান আমাদেরকে কি বলে? ঘরে থাকো। কিন্তু এই যে আমরা মেয়েদেরকে ঘরে রাখা শুরু করেছি, একটা সময় গিয়ে দেখা গেল সমাজ আসলে ছেলেদের জন্য নিরাপদ না। ঠিক উচিত ছিল কি, যখন মেয়েদের জন্য অনিরাপদ সমাজ হয়ে গেছে, তখন সেটাকে সলভ করার দরকার ছিল, আমরা করি নাই। এবং সেই ইরেসপন্সিবিলিটিটা এখন সবাই এটার ভাগিদার, সবাই এটার কারণে ভুগছে, তাই না? তো আমি শেষ করব একটা কথা দিয়ে, সেটা হচ্ছে যে শুরুতে বলছিলাম যে একটা সরকার 5 বছরের ম্যান্ডেট নিয়ে যায়, 2 বছর যাওয়ার পরে আমরা বুঝলাম যে সে আসলে পারবেও না, করবেও না। কি করব? আমাদের কোনো মধ্যবর্তী নির্বাচন নাই,
কি করব বলেন? এখানে আমাদের অনেক বড় ভূমিকা আছে, কিন্তু এটা বলতে আমার একটু লজ্জা লাগে। লজ্জাটা কি? যে আমাদের দেশে বারবার বুড়ো মানুষদের ভুলগুলা ছোট মানুষদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর কত বলেন তো, তাই না? বুড়ো মানুষরা চুপ ছিল, বুড়ো মানুষরা বলেছে ঈদের পরে হবে সব কিছু, প্রত্যেকটা ঈদের পরে আন্দোলন হওয়ার কথা, কিন্তু একটা সময় দেখা গেল আবু সাইদের মতন যখন কেউ দাঁড়িয়ে গেল তখন বাংলাদেশ বদলেছে। আমরা এখন কেউ কি আরেকটা আবু সাইদ চাই? জুলাই অনেক মহিমান্বিত ঘটনা, ৭১ অনেক মহিমান্বিত ঘটনা, কিন্তু আমরা আর চাই না। সুতরাং আমরা যখন বাছাই করব তখন আমরা অনেকগুলো জিনিস দেখব। এক, তাদের পরিকল্পনাটা কি স্মার্ট? দুই, তারা কি এই 4টা জিনিস অ্যাক্সেস, চয়েস, পার্টিসিপেশন অ্যান্ড প্রোটেকশন নিজেরা প্র্যাকটিস করে এবং সেটা আমাকে অফার করছে, নাকি আমাকে এমন নতুন নতুন জিনিস বলছে যেগুলোর কাছে যেতে হলে আমাকে আমার বেসিকটা পার হইতে হবে, তাই না? এমন এমন নতুন জিনিস বলছে যে অনেক কিছু দিয়ে দিব। আমাকে বলছে জেলা সদর হাসপাতালে অনেক কিছু দেয়া হবে, কিন্তু আমার জেলা সদর হাসপাতাল পর্যন্ত আমার বাড়ি, জেলা সদর হাসপাতাল থেকে আমার বাড়ি এই রাস্তাটা নাই। একটা মহিলার যখন রাত ৩টার সময় তার প্রসব বেদনা উঠে, তাকে নেওয়ার মতন কোনো ভেহিকল নাই, রাস্তা নাই। বলেন জেলা সদর হাসপাতালকে যদি আমি 5 স্টার হাসপাতাল বানিয়ে ফেলি আমার কি লাভ? তাহলে এই প্রতিশ্রুতিগুলোকে আমাদেরকে জাজ করতে হবে। যখন ইশতেহার আসবে, সম্ভবত আগামীকাল দুটো বড় দল তাদের ইশতেহারগুলো প্রকাশ করবে, তাদের পলিসি পেপারগুলো প্রকাশ করবে। আমাদের যাদের কথা বারবার বলা হচ্ছে যে যারা এর আগে ভোট দেয় না, এরকম 5 কোটির মতন ভোটার আছে শিক্ষিত, আমি আপনাদের মাধ্যমে এই মানুষগুলোকে বলতে চাই, আপনারা এই প্ল্যানগুলো নিয়ে বসবেন, এই প্ল্যানগুলোকে যাচাই করবেন, এই প্ল্যানগুলো নিয়ে কথা বলবেন এবং বাধ্য করবেন অন্তত মুখে বলুক, বাস্তবায়ন প্ল্যান আমাদের কাছে দিক। আমরা আর ওই যে রাংতায় মোরা সিগারেট খেতে চাই না। আমরা এমন কিছু চাই না যেটা দেখতে খুব চকচকে হবে, হাতে নিতেও ইচ্ছা করবে। এরপরে ওই যে বিশ্বযুদ্ধে মনে আছে চকলেট বোমা ছিল, অনেক বাচ্চা এটা দিয়ে পঙ্গু হয়ে গেছে, এগুলো দেখতে খুব সুন্দর ছিল, ছোট ছোট, এবং এগুলো ধরতো বা এগুলোতে পা পড়তো, মানুষ উড়ে যেত। আমাদের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিশ্রুতিগুলো যেন আমাদের জন্য এরকম মারণঘাতী বোমা হয়ে না যায়, আমাদেরকে এই ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।